স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। টানা 1 ঘন্টা আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি শাফাদ্দিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। ময়মনসিংহ সহ 17 জেলায় আরও 174 জনের প্রাণহানি, করোনায় 100 ও উপসর্গ নিয়ে মারা গেছেন 74 জন। খুলেছে পোশাক কারখানা, সড়ক ও নৌপথে ঢাকামুখী মানুষের ঢল, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার শঙ্কা। দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বললেন প্রধানমন্ত্রী। করোনায় সীমিত থাকছে শোকের মাসের সব কর্মসূচি। হেলেনা জাহাঙ্গীরের 15 ফ্ল্যাট ও 8 গাড়ির খোঁজ পেয়েছে র্যাব। তদন্ত হবে 5 প্রতিষ্ঠান সহ সম্পদের। এবং দুদকের কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রক্রিয়া শিগগিরই শুরু, ওয়েবসাইটে প্রকাশের আহ্বান টিআইবির। বিরতিহীন সংবাদ দুপুরের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় ময়মনসিংহ, রাজশাহী সহ 17 জেলায় আরও 174 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন 100 জন, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 74 জনের। ঈদের আগে বিধিনিষেধ তুলে নেয় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলছেন চিকিৎসকেরা, ফলে চ্যালেঞ্জে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। ময়মনসিংহে করোনার সংক্রমণের সাথে বাড়ছে মৃত্যু। গত 24 ঘন্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে 12 জন সহ মারা গেছেন আরও 21 জন। চিকিৎসকরা বলছেন, ঈদের আগে বিধিনিষেধ তুলে দেয় ও অবাধ চলাফেরায় রোগীর সংখ্যা বেড়েছে। সাধারণ জনগণের মধ্যে এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একটা চরম শৈথিলতা। আগে যেমন আমাদের হসপিটালে ভর্তি হতো মৃদু এবং মাঝারি উপসর্গের রোগী, এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার গুরুতর উপসর্গের রোগীগুলো বেশি ভর্তি হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকাল পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন 6 জন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 12 জন। এদিকে পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের সব ধরনের পরীক্ষা হাসপাতালে শুরু হয়েছে। এতে করোনা আক্রান্তদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার খরচ কমেছে। আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি। ফার্স্ট আমরা শুরু করছি করোনা রোগী যারা বাইরে, করোনা রোগীর এখন কোনো টেস্ট আমরা ইনশাল্লাহ বাইরে করব না। 5 দিন পর আবার মৃত্যু ও শনাক্ত বেড়েছে কুষ্টিয়ায়। জেলায় ডেডিকেটেড করোনা হাসপাতালে মারা গেছে 18 জন। এদিকে বগুড়া ও বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 17 জন করে। মানুষ বেশি বেশি আক্রান্ত হলে অনেক দেরিতে আসলে, স্যাচুরেশন কম নিয়ে আসলে সংকটাপন্ন অবস্থায় আমরা চেষ্টা সত্ত্বেও সবাইকে হয়তো বাঁচাতে পারছি না। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 11 জন। হাসপাতালগুলোতে তৈরি হয়েছে শয্যা ও আইসিইউ সংকট। বেসরকারি অনেক যে হাসপাতালগুলো আছে, মেডিকেল কলেজগুলো আছে, তাদেরকেও আমরা সাহায্য করতে চাচ্ছি যে কিভাবে তারা যেভাবে রোগী ভর্তি করছে তার থেকে ডাবল, ট্রিপল, 3 গুণ বা 2 গুণ করে তারা যাতে আরও রোগী ভর্তি করতে পারে। সিলেটে মারা গেছে 7 জন, আর রংপুরে 11 জন। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চাঁদপুরে 10 জন, খুলনায় 4 জন, চুয়াডাঙ্গায় 6 জন, ফরিদপুরে 7 জন, যশোরে 8 জন, বাগেরহাটে 4 জন, ঝিনাইদহে 6 জন ও নেত্রকোনায় 3 জনের মৃত্যু হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে করোনা পরিস্থিতির খবর জানাতে রাজশাহী ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, গত 24 ঘন্টায় রোববার সকাল পর্যন্ত 18 জন করোনায় মারা গেছেন। এরপরে আমরা দেখলাম যে করোনা ইউনিটে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করছে হাসপাতালগুলো। তাছাড়া সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাজশাহীতে গত 24 ঘন্টায় যে 18 জন মারা গেছে তার মধ্যে কিন্তু 6 জনই রাজশাহীর। এবং হাসপাতালের চিত্রটা যদি জানাই আমি, গেল জুন মাসে যেখানে হাসপাতালে 371 জন মারা গেছিল, সেটি গেল যে জুলাই মাসে বেড়ে কিন্তু হয়েছে 531 জন। অর্থাৎ বলা যায় যে জুন মাসের তুলনায় রাজশাহীতে জুলাই মাসে মৃত্যুটা বেশি। এর কারণ হিসাবে হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকরা বলছেন যে গত জুনে করোনার যে প্রকোপটি ছিল, তারপরে জুলাই কিন্তু ভারতীয় যে ডেল্টা ভ্যারিয়েন্ট সেইটি ছড়িয়ে পড়ে, যার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো মৃত্যুর সংখ্যাটি বেড়েছে।
আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা তাদের এর মধ্যে সক্ষমতা বাড়িয়েছে। সেটি বলতে তারা বলছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেসব করোনা রোগী ভর্তি আছেন তাদেরকে মূলত করোনা সংক্রান্ত যে পরীক্ষাগুলো ছিল সেগুলো করাতে বাইরে যেতে হতো। এতে যেমন করোনা রোগ সংক্রমণের একটি সংখ্যা থাকতো, সেক্ষেত্রে তাদের মৃত্যু ঝুঁকিও বেড়ে যেত। এইটি হাসপাতাল কর্তৃপক্ষ এখন হাসপাতালে করতে চায়। তারা জানিয়েছে যে আজকে থেকে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি প্যাথোলজি ল্যাব তারা করেছে, সেখানে 24 ঘন্টায় করোনার সব ধরনের পরীক্ষা হবে। সেখানে ডি ডাইমার, সেরাম ফেরিটিন, সিবিসি, আরবিএস, এক্স রে, তারপরে সিটি স্ক্যান সব ধরনের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো মূলত বাইরে যখন করতে যেত রোগীরা সেখানে 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত খরচ হতো, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে সরকারি নির্ধারিত মূল্যে 1450 টাকায় তারা কিন্তু এই ধরনের সব পরীক্ষা তারা করে দিচ্ছে। এবং এই যে প্যাথোলজি পরীক্ষাটি সেটি কিন্তু 24 ঘন্টা করা হবে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই পরীক্ষা নিশ্চিত করতে তারা হাসপাতালের যে প্যাথোলজি আছে সেইখানে তাদের আরো জনবল বাড়িয়েছে। কোনোভাবেই যেন করোনা রোগী হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের যেন বাইরে যেতে না হয় সেইটি তারা নিশ্চিত করতে চায়। এছাড়া আমরা দেখছি যে হাসপাতালে গত কয়েকদিনের ধরে রোগীর ভর্তির সংখ্যা কমেছে। হাসপাতালে 513টি শয্যার বিপরীতে এখন ভর্তি আছে 418 জন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বা চিকিৎসকরা বলছে সকলকে যদি ভ্যাকসিনের আওতায় আনা যায় সেক্ষেত্রে রাজশাহীতে যে করোনা সংক্রমণ বা মৃত্যুর যে হারটি সেইটি অনেকটাই কমে আসবে। মাইনুল আমাদের সাথেই থাকবেন। এবারে বগুড়ার করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে মৃত্যু এখনো কমছে না, চিকিৎসকেরা এই বিষয়ে কি বলছেন এবং জেলার সার্বিক করোনা পরিস্থিতি কেমন দেখছেন? শনাক্তের বিবেচনায় গতকালের তুলনায় বগুড়ায় আজকে 6% মতো কমেছে করোনার যে শনাক্তর হার, কিন্তু মৃত্যুর হার আগের মতোই রয়েছে। বলা যায় যে খুব বেশি একটি পার্থক্য হয়নি। এবং এটার কারণ হিসেবে চিকিৎসকরা আমাদের যেটি বলেছেন যে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তারা অধিকাংশই একেবারে শেষ সময় আসেন, যে কারণে তারা চেষ্টা করেও আসলে রোগীদেরকে বাঁচাতে পারছে না। এটি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল। এবং যদি করোনার বিবেচনায় আনেন তাহলে এই হাসপাতালটি পুরোটাই এখন করোনার চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা হচ্ছে, বেসরকারি আরেকটি হাসপাতালেও করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব হাসপাতাল থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে শহরের চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের রোগীর সংখ্যাই বেশি, এবং তারা মূলত শহরে আসছেন যখন একেবারে শেষ প্রান্তে, একেবারে বলা যায় যে মৃত্যুর দুয়ারে এসেই তারা চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসকরা বলছেন যে এই অবস্থায় তাদের পক্ষে আসলে পরিস্থিতি মোকাবেলা করা সত্যিকার অর্থে খুব কঠিন, এবং যে কারণে অনেকের মৃত্যু হচ্ছে। এবং মৃত্যুর যে সংখ্যা বৃদ্ধি সেটি অন্যতম একটি কারণ হলো দেরিতে চিকিৎসা নিতে আসা। চিকিৎসকরা এটাও বলছেন যে যখনই উপসর্গ দেখা দিচ্ছে, বিশেষ করে শ্বাসকষ্টের মতো যেটি গুরুত্বপূর্ণ উপসর্গ, সেটি হওয়ার সাথে সাথেই তারা চিকিৎসকের কাছে আসার পরামর্শ দিচ্ছেন। একই সাথে তারা এটি বলছেন যে করোনার পরীক্ষার জন্য তারা যখনই সন্দেহ হবে তারা যেন পরীক্ষাটা করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শহরের বেশ কিছু মানুষ এবং গ্রামের অধিকাংশ মানুষই এই কাজগুলো করছেন না, যে কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা খুব কষ্ট হচ্ছে। এখন যদিও হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিয়ন্ত্রণই রয়েছে, কিন্তু তারপরেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে বগুড়ায় এখন করোনা পরিস্থিতি দিন যাচ্ছে আর ভয়াবহ রূপ নিচ্ছে। 2020-21 শিক্ষাবর্ষে MBBS প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা তো এখনো করোনা ফ্রি হইনি, আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে, বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে। আমরা টিকার কর্মসূচি আমরা শুরু করেছি, এটাও একটা বড় হাতিয়ার এই করোনার বিরুদ্ধে। যেমন স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা একটা হাতিয়ার, টিকাও একটি হাতিয়ার। টিকা আমরা এর আগে সেভাবে পাইনি, ফলে দিতে পারিনি। এখন আমরা আল্লাহর রহমতে টিকা পাচ্ছি, প্রত্যেক সপ্তাহে টিকা আসছে। আপনারা জানেন আমরা টিকা দেওয়ার একটা বড় পরিকল্পনাও হাতে নিয়েছি। আগামী 7 তারিখ থেকে প্রত্যেকটা ইউনিয়নে টিকা দেওয়া হবে, এবং যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, কারণ তারাই 70 থেকে 80%, আমি বলবো 90% মৃত্যু তাদের হচ্ছে। এবং সে কারণেই আমরা তাদেরকে আগে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। তারা যদি নিবন্ধন নাও করতে পারে তাহলেও তাদের টিকা দেওয়া হবে। তাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে দেখেই তাদের টিকা দেওয়া হবে। আইডি কার্ড যদি নাও থাকে আমরা বিশেষ ব্যবস্থায়
তাদেরকে আমরা টিকা দিব। স্যার, একটা উদ্দিষ্ট যে জনগোষ্ঠী আছে সেটাকে আপনাকে আরেকটু নমনীয় করবেন কিনা, যেমন 25 বছরের নিচে বয়সসীমা নামানো, এবং স্যার অন্যদিকে গর্ভবতী নারীরা আছে তাদেরকেও টিকার আওতায় আনার বিষয়ে আপনারা কি কিছু ভাবছেন কিনা? আমরা সকলকেই টিকা দিতে চাই। টিকার আপনি জানেন আমাদের তো বিরাট জনগোষ্ঠী, টিকা তো এখনো আমরা সেইভাবে এখনো হাতে যে অনেক টিকা জমে গেছে সেরকম না। আমরা পর্যায়ক্রমে আপনারা দেখছেন যে আমাদের বয়স সীমা নামিয়ে আনছি, এবং গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের টিকার বিষয়েও আমরা চিন্তাভাবনা শুরু করেছি। আমাদের টেকনিক্যাল কমিটিও মতামত দিচ্ছে, এবং আমরা ইনশাল্লাহ আগামীতে যদি WHO পারমিট করে, যেটা আমরা শুনেছি যে তারাও এটা মতামত দিয়েছে, আমরা গর্ভবতী মায়েদেরকেও টিকা দিব। মাননীয় মন্ত্রী ফিল্ড হাসপাতাল চালু করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত হয়নি, কিন্তু বাস্তবে সরজমিনে দেখা যাচ্ছে সেটা এখন হতে পারে। সম্পূর্ণ যদি আমরা চিন্তা করি 500 শয্যা এখনো দেখা যাচ্ছে 15 থেকে 20 দিন লাগবে। তাহলে ম্যাম এই বিষয়ে কিছু আমরা অনেক কিছু আশা করি, এবং আমরা সেটার সঙ্গে আবার কাজেরও তো কিছুটা মিল থাকতে হবে। অর্থাৎ একটা হাসপাতাল দাঁড়া করানো তো সময় সাপেক্ষ ব্যাপার, এটা রাতারাতি সম্ভব হয় না। আমাদের চেষ্টা আছে, আমাদের যন্ত্রপাতি এখনো সব পৌঁছায় নাই এসে, আমরা অর্ডার দিয়েছি, যন্ত্রপাতি পৌঁছে যাবে, ওখানে অলরেডি কাজ চলছে। আমরা আশা করি এই সপ্তাহের মধ্যে কিছু বেড হলেও আমরা চালু করার চেষ্টা করছি, কিন্তু যন্ত্রপাতি তো আর আমাদের হাতে মজুদ থাকে না, বিদেশ থেকে আনতে হয়। সেটারও আনার ব্যবস্থা অনেক আগেই করা হয়েছে, কিছু কিছু আমরা পেয়েছি আর কিছু অপেক্ষায় আছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করে দেওয়া। মাননীয় মন্ত্রী, একটা বিষয় আছে যে আমরা কিছু জায়গায় দেখছি ওষুধের দাম নাগালের বাইরে পড়ে যায়, সে বিষয়ে কি ভাবছেন? আমরা তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বক্তব্য শুনছিলাম। চলে যাচ্ছি খবরের পরের অংশে। রাজধানীর উত্তরার 3টি হাসপাতাল অনুমোদন না নিয়েই দিচ্ছে করোনা চিকিৎসা, মানছে না চিকিৎসার গাইডলাইন, আদায় করছে অতিরিক্ত বিল। সেখানে 100-র বেশি করোনা রোগী মারা গেলেও জানানো হয়নি স্বাস্থ্য বিভাগকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ প্রচারের পর এই 3 হাসপাতালে অভিযান চালিয়ে আরও নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একটি বিছানা, একটি বালিশ, সাথে অক্সিজেন আর একটি মনিটর, এই হলো উত্তরার আল আশরাফ হাসপাতালের ICU। এখানেই দিনে প্রায় 50,000 টাকা বিল করা হয়েছে করোনা রোগী দুলু মিয়ার। হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেয় দুলু মিয়াকে অন্য হাসপাতালে নিয়ে যান স্বজনরা। একটা পেশেন্ট আপনার এখানে ভর্তি থাকলো 4 দিনে এতগুলো টাকা বিল হয়? ওইটা আপনাকে বললাম, ওরা হয়তো ভুল করেছে, সেটা আমি কাট শেষ করে ডিডাকশন করে দিয়েছি আর কি। 3 দিন আগে এখানে ভর্তি ছিলেন 4 করোনা রোগী। অক্সিজেন সংকটের কারণে 3 রোগীকে তাদের পরিবার সরিয়ে নিলেও এখনও আছেন সিএনজি চালক আল আমিন। অক্সিজেন দেওয়ার পরও তার স্যাচুরেশন 84। 5 দিন আগে ভর্তি হলেও এখনও করোনা পরীক্ষায় হয়নি তার। 4 দিনে এখানে আপনাদের থেকে রোগীর থেকে করোনা পরীক্ষার স্যাম্পল নেওয়া হয়েছে কিনা? না, কোভিড তো আমাদের এখানে হয় না, আমাদের এখানে PCR ল্যাব নেই, আমরা অন্য জায়গা থেকে করে নিয়ে আসি, ওনারা এসে কালেক্ট করে নিয়ে যান। রোগী হয়রানি ঠেকাতে করোনা সংক্রান্ত কয়েকটি পরীক্ষা নিরীক্ষার ফি বেঁধে দিয়েছে সরকার, কিন্তু তা মানে না শিনশিন জাপান হাসপাতাল। 6,000 টাকার সিটি স্ক্যান, 7,000, 500 টাকার অক্সিজেন, 600 টাকা সহ বেশ কিছু ফি অতিরিক্ত আদায় করে হাসপাতালটি। আপনি রোগীর কাছ থেকে বাড়তি বিল করছেন কি কারণ? আমি নিচ্ছি, সবাই নিচ্ছে, দেয় আমি নিচ্ছি। উত্তরের আরেক হাসপাতাল র্যাডিকেলেও করোনা চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তাদের ICU করোনা চিকিৎসার উপযুক্ত নয় বলে মূল্যায়ন স্বাস্থ্য অধিদপ্তরের। এই 3 হাসপাতাল নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ প্রচারের পর অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। লিখে রাখছে যে সাসপেক্টেড কোভিড, কিন্তু তার চিকিৎসা সব কোভিডের চিকিৎসা, রেমডেসিভির, অ্যাক্টেমরা সহ অন্যান্য কোভিডের জন্য যে ওষুধ দেওয়া সব ওষুধই ওরা দিয়েছে। আইসিইউর বেডের বিল, মনিটর বিল, নেজার ক্যানুলার বিল, প্রত্যেকটা বিল আপনার মানে আলাদা আলাদা করে আপনার নিয়েছে, কিন্তু আপনার এবং বিলগুলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। রাজধানীতে বহু বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসা দিলেও তথ্য দেয় মাত্র 28টি। এতে করোনায় মৃত্যু ও সংক্রমণের সঠিক তথ্য পায় না সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা রোগীর জন্য শয্যা খালি নেই রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে। সরকারি 16টি হাসপাতালে প্রায় 4000 সাধারণ ও 380টি আইসিইউ শয্যা পেতে ঢাকা ও ঢাকার বাইরের নতুন রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। এ অবস্থায় শয্যা বাড়িয়ে চাপ সামলানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে রাজধানীর সবচেয়ে বড় করোনা বিশেষায়িত ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আসছে একের পর এক অ্যাম্বুলেন্স। রোগীর বাড়তি চাপে খালি নেই 212টি আইসিইউ এর একটিও। সাধারণ শয্যার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের বেশিরভাগই সংকটাপন্ন। তাদের আইসিইউ চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। আমাদের আইসিইউ একটা বেডও কিন্তু সকালেই খালি ছিল না। এর মধ্যে জেনারেল বেডে আমাদের এখন 64টা পেশেন্ট আমরা দিয়েছি যারা মডারেটলি সিরিয়াস আছে। এই হিসাবে আমাদের 559 জন পেশেন্ট আছে যারা আসছে তারা মানে খুবই সিরিয়াস ছিল এবং তাদের আমরা নিতে পারিনি। একই অবস্থায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালেও সাধারণ ও আইসিইউ শয্যার সবই পরিপূর্ণ। আইসিইউ পেতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। রোগীর চাহিদা আশঙ্কাজনক হারে বাড়ায় শয্যা বৃদ্ধির পরিকল্পনা কর্তৃপক্ষের। 16টা আইসিইউ ফুল থাকে, যখন একটা বেড খালি হয় আমাদের যেগুলো ভর্তি রোগী আছে এখন পর্যন্ত ভর্তি রোগীর এই শুধু আমরা আইসিইউতে দিচ্ছি, বাইরে থেকে কোনো আইসিইউ রোগী আমরা নিতে পারছি না। আর বাকি হলো জেনারেল বেড আমাদের খালি হয় এবং আমাদের কিছু যে রিজার্ভ প্লেসগুলো আছে যেগুলোতে কিছু নন কোভিড রোগী এখন আছে, আমরা হয়তো নন কোভিড রোগী ভর্তি বাদ দিয়ে আমরা কোভিড রোগীগুলো নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে না চললে দেশে করোনা চিকিৎসা ভেঙে পড়ার শঙ্কা চিকিৎসকদের। ডিস্টেন্সিং মেনটেন করে না, করোনা হাসপাতালে আসছে তারপরে মাস্কটা পরে না, তাহলে আপনি কিভাবে রোগী কমাবেন? রোগী যদি কমাতে না পারেন, আপনি যদি রোগ বাধাতেই থাকেন, তাহলে কারো পক্ষে সম্ভব না এত লোককে সার্ভিস দেওয়া। রাজধানীর মুগদা, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী, কুয়েত মৈত্রী হাসপাতালেও নেই কোনো নতুন রোগীর ভর্তির সুযোগ। কেউ মারা গেলে বা সুস্থ হয়ে বাসায় ফিরলে তবেই মিলছে শয্যা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানিমুখী শিল্প কারখানা খোলায় লকডাউনের মধ্যেই আজ দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন চালুর অনুমতি থাকলেও তেমন প্রভাব পড়েনি রাজধানী সড়কে। রাস্তায় নেমেছে অল্প কিছু বাস, সড়ক বা নৌপথে দেখা যায়নি তেমন ভিড়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন হুট করে মাত্র কয়েক ঘন্টার জন্য গণপরিবহন চালুর ঘোষণায় দ্বিধায় পড়েন তারা। এদিকে যাত্রীর চাপ বেশি থাকায় সোমবার সকাল 6টা পর্যন্ত লঞ্চ চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। রোববার সকাল 10টায় ঢাকার অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়ি এলাকার চিত্র এটি। দুপুর 12টা পর্যন্ত চলাচলের অনুমতি মিললেও সড়কে দেখা গেছে অল্প কিছু গণপরিবহন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, সীমিত সময়ের জন্য সড়কে গাড়ি নামিয়ে মেলেনি আশানুরূপ যাত্রী। মামার থেকে যাত্রাবাড়ি আসলাম, যাত্রীর চাপ কম। যে বাজারে এই হিসাবে গাবতলীতে যাত্রাবাড়ি আমি 3000-4000 টাকা, তবে আইছি 700 টাকা। গাবতলী, আব্দুল্লাহপুর, বাবুবাজার ব্রিজ দিয়েও রোববারও রাজধানীতে প্রবেশ করেন অনেক মানুষ। তবে ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বা চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা। বিভিন্ন কাজে বের হয়ে সড়কে ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে মানুষ। আমি ভোগান্তি দেখিনি আজকে, মোটামুটি আমি ঠিকঠাকভাবে আসছি। ভাড়াটা একটু বেশি রাখছে, যেমন ইলিশে এপারে আসার পরে ভাড়া 75 টাকা, সেখানে রাখছে 120 টাকা। ওনার কথা এক সিটে সেখানে ডাবল লোক নিচ্ছে। এদিকে সীমিত সময়ের জন্য যাত্রীবাহী নৌযান চলাচলের সুবিধা দেয়ায় অনেকেই ফিরেছেন ঢাকায়, আবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে গিয়েছে মানুষ। ব্যবসার কাজের জন্য ঢাকায় এসেছি, আটকা পড়ার কারণে আমি আর যেতে পারি নাই। এখন যে সুযোগটা পেয়েছি এই সুযোগটা কাজে লাগাচ্ছি, আমি বলে যাচ্ছি আর কি। আমি না আসলে আমার চাকরি থাকতে না, এই কারণে আসা হয়েছে। কমপক্ষে 2 দিন চলাচলের অনুমতি না দিলে লঞ্চ সেবা চালু করা কঠিন হয় বলছে মালিক সমিতি। একটা লঞ্চ কখনোই 6 ঘন্টা আপ ডাউন করতে পারে না। ভোলার থেকে, বোরহানুদ্দিন থেকে, লালমোহন থেকে, ইলিশার থেকে, চাঁদপুর থেকে 8-10টা লঞ্চ আসতেছে। এদিকে গণপরিবহন চলাচলের সময় বেলা 12টা পর্যন্ত নির্ধারিত থাকলেও এ সময়ের পরেও সড়কে চলতে দেখা যায় বাস। এটা আমাদের দেখতে হবে মানবিক বিষয়, যেহেতু তারা দূর থেকে আসছে বা হঠাৎ করে এই ডিসিশনটা আসছে যে শিল্প কলকারখানা খোলা, যাত্রীরা আসতে হয়তো দেরি হতে পারে, এটা আমাদের দেখতে হবে। গণপরিবহন চলাচলের অনুমতি থাকায় লকডাউন কার্যকরে সড়কে স্থাপিত বিভিন্ন চেকপোস্ট সাময়িকভাবে তুলে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ ছাড়াই চলাচল করতে দেয়া হয় ব্যক্তিগত গাড়ি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ নিয়ে আরো জানাতে এবার রাজধানী বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজ রাজধানী সড়কের পরিস্থিতি কেমন দেখছেন, আর বনানী দিয়ে ঢাকামুখী মানুষের চাপ কেমন? আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর? দেখুন, বেলা 12টা পর্যন্ত যে সময় ছিল গণপরিবহন চালুর, সেটি কিন্তু আসলে মানা হচ্ছে না, বা আসলে পুলিশেরও একটু শিথিলতা দেখছি। কারণ বনানীর এই যে সড়ক যদি দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন গণপরিবহনের অপেক্ষায় মানুষ দাঁড়িয়ে আছে। ঢাকা থেকে বাস বের হচ্ছে, আবার ঢাকায় যাত্রী নিয়ে প্রবেশ করছে, এখনও অব্যাহত আছে। এখন বেলা 2টোর উপরে বাজে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে চেকপোস্ট, সেই চেকপোস্টগুলোও কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও আমরা এই কঠোর লকডাউনে দেখেছি যে ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে প্রতিটি পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট সেটি ছিল, সেই ব্যারিকেড ছিল, সেগুলি সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যেটি সকালের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছিলেন যে এটি বেলা 12টার পর আবার দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত সেটি চোখে পড়েনি। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে আসলে মানবিক দিক বিবেচনা করে তারা আজকে কিছুটা শিথিলতা দেখাবে, এবং সেই চিত্রই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দূরপাল্লায়, অর্থাৎ এখন যে গণপরিবহনটি দেখছেন এটি ঢাকা ময়মনসিংহ ঢাকা রুটে চলাচল করে। এই বাসটি এখন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ বেলা 12টার পরেই কিন্তু এটি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। আবার রাস্তার অপর লেনে কিন্তু আমরা দেখছি যে ঢাকায়ও অনেক গণপরিবহন প্রবেশ করছে। অর্থাৎ এই যে মানুষের চাপ, এই চাপ আসলে এখনও অব্যাহত আছে। ঢাকার বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছেন এবং ঢাকায় প্রবেশ করছেন। এছাড়া দীর্ঘ লকডাউনের কারণে অনেকেই আসলে বিভিন্ন কাজ আটকে থাকার কারণে তারা এই যে সময় পেয়েছেন, এই কঠোর লকডাউনের মধ্যে গণপরিবহন চালু হয়েছে, বিভিন্ন গন্তব্যে যাওয়ার সেই সুযোগটি তারা কাজে লাগিয়ে নিচ্ছেন। এর পাশাপাশি আজকে সড়কে যে চিত্র দেখা গেছে যে আসলে গণপরিবহনের যে চাপ থাকার কথা ছিল সেটি তেমন নেই, তবে ব্যক্তিগত গাড়ির চাপ কিন্তু অনেক রয়েছে। কারণ আমরা যে বিষয়টি লক্ষ্য করেছিলাম, এই কঠোর লকডাউনে ব্যক্তিগত গাড়ি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি সবচেয়ে বেশি হয়েছে। যে কারণে আজকে যেহেতু জিজ্ঞাসাবাদ নেই, এই কারণে সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ অনেক বেশি। রাজধানী বনানী থেকে লকডাউন পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। এদিকে আজও ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের ভিড়। সকাল থেকে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই গাদাগাদি করে মানুষ উঠছেন ফেরিতে। একই অবস্থা গণপরিবহন সহ সব ধরনের পরিবহনে। এদিকে দুপুর 12টা থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকার কথা থাকলেও কোথাও তা কার্যকর হতে দেখা যায়নি। ফেরিঘাটগুলোতে ভোর থেকে ভিড় ঢাকামুখী মানুষের। গণপরিবহন, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িতে ঘাট এলাকায় জড়ো হয় মানুষ। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব নয়, যে কোনো উপায়ে ঢাকা পৌঁছানো এসব মানুষের লক্ষ্য। গাড়ি না পেয়ে প্লাস্টিক ট্রাক উঠছি, ট্রাকে যেখানে লোক ধরে 14 জন, সেখানে লোক নিচ্ছে 30 জন। গতকালকে আসতে পারিনি, আজকে বাদ ছাড়ছে দেখে আজকে সকালবেলা ঘুরে রওনা দিয়েছি। সরকার গাড়ি ছাড়ছে, একদিনকার জন্য হলে এই সুযোগটুকু কাজে লাগাইতে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘাট এলাকায় প্রশাসনের উপস্থিতি থাকলেও মানুষের স্রোত আটকানো কঠিন হয়ে পড়ে। এর মধ্যেও শিমুলিয়া ঘাটে ধারণ ক্ষমতা দ্বিগুণ যাত্রী বহন করায় কয়েকটি লঞ্চকে আনা হয় আইনের আওতায়। কোনো লঞ্চ তারা অতিরিক্ত পরিমাণে যাত্রী বহন করছেন, যাতে স্বাস্থ্যবিধি রক্ষা হচ্ছে না। আমরা তাদেরকে দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজার আওতায় নিয়ে আসছি। এদিকে ভোর থেকে গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেট কারে করে কর্মস্থলে ফিরতে দেখা যায় মানুষকে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে ধীর গতিতে চলে যানবাহন। না অফিস আদালতে না গেলে চাকরি থাকবে না, চাকরি না থাকলে আমরা কিভাবে চলবো? কালকা আইসা অর্ধেক পথে এসে ফিরে গেছি, কোনো গাড়ি ছিল না। আজকে গাড়ি নিছে, আজকে 100 টাকার ভাড়া 200 টাকা নিতে আছে। রোববার দুপুরের পর গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যাবার কথা থাকলেও অসংখ্য মানুষের ভিড় দেখা যায় রংপুরে মরান মোড়ে। ঢাকায় ফিরতে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর থেকে রওনা হন অনেকে। কালকে থেকে আজকে আমরা রাস্তায় যাইতে পারি নাই, এসব মতো না। এখন জানি না যে আল্লাহ পাক জানে আমাদের চাকরি আছে কি না। এখানে 500 টাকার ভাড়া, সেখানে 2000 টাকা 2500 টাকা ভাড়া দিতে বাধ্য হচ্ছি আমরা। এদিকে কঠোর লকডাউনের 10ম দিনে পুরোপুরি বদলে গেছে বেশিরভাগ জেলার চিত্র। বিভিন্ন জেলা শহরে নানা অজুহাতে রাস্তায় নামছে মানুষ। কলকারখানা খোলা থাকায় চট্টগ্রামে অবাধ চলাচল মানুষের। বরিশাল, রাজশাহী সহ বেশিরভাগ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত তৎপরতা থাকলেও তা আমলে না নিয়েই পথে বাড়ছে যানবাহন ও মানুষের উপস্থিতি। রেশমিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে লকডাউনের 10ম দিনে ফেরিঘাট ও মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজবাড়ীতে, সেখানে রয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? মানুষ এবং যানবাহনের উপস্থিতি কেমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিভাবে কাজ করছে কর্তৃপক্ষ?
দেখুন, সকাল থেকে যেমনটা বলছিলাম যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। আমরা সকাল থেকে সকাল 9টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে দেখতে পেয়েছি যে যানবাহনের দীর্ঘ একটা সিরিয়াল, সেই সিরিয়ালটা কিন্তু এই মুহূর্তে নেই। যানবাহনের চাপ না থাকলেও কিন্তু দৌলতদিয়া ঘাট এলাকাতে যাত্রীর চাপটা রয়ে গেছে, অর্থাৎ যে ফেরিগুলো দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রতিটা ফেরিতেই আমরা দেখতে পেয়েছি যে যাত্রীদের ভিড়। কোনো প্রকার স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনেই কিন্তু যাত্রীরা ফেরি পারাপার হচ্ছে। অনেক যাত্রীর মুখেই কিন্তু আমরা মাস্ক দেখতে পাইনি। যেহেতু গণপরিবহন চলাচল শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা অনেকেই গণপরিবহনে আছে। আবার যাত্রীরা যেটা অভিযোগ করে বলছেন যে মহাসড়কগুলোতে পর্যাপ্ত পরিমাণে গণপরিবহন না থাকায় তাদেরকে কিন্তু 3 চাকার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতে দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে আছে, সেখানেও কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানতে পারছেন না। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজ যেসব যাত্রীরা রাজধানী ঢাকায় ফিরছেন তারা যেটা বলছেন যে গতকাল কিন্তু তাদের অফিস খোলা ছিল, খোলা থাকলেও তারা কিন্তু যেতে পারেনি। আজ যেহেতু গণপরিবহন চালু হয়েছে সে কারণেই কিন্তু তারা রাজধানী ঢাকায় প্রবেশ করছেন। এই ঘাট এলাকাতে অনেক যাত্রীরাই অভিযোগ করছেন যে ফেরিতে যেখানে 25 টাকার ভাড়া রয়েছে সেখানে কিন্তু তাদেরকে 30 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রীর চাপ রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে। শামীম আমাদের সাথেই থাকবেন। এবার একটু মহাসড়কের পরিস্থিতি জানবো, জানাবেন টাঙ্গাইল থেকে সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, সকাল থেকে প্রায় 20 ঘন্টার একটা তীব্র যানজট ছিল মহাসড়কে, এখন কি পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা? আসলে আমরা সকাল থেকে আগামী 2 থেকে 3 ঘন্টা আমাদের যানজট নিরসন হবে, কিন্তু তার প্রভাব মাঝে মাঝে পড়লেও এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হয়নি। আমি যদি দর্শকদেরকে দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের সদর উপজেলার রতুলপুর নামক স্থানে। আমার পিছনে যে গাড়ির সারিগুলি দেখা যাচ্ছে, সকাল থেকে কিন্তু এই গাড়ির সারি আমরা যেটা বলছিলাম বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের গাবনা বাইপাস পর্যন্ত, কোনো ক্ষেত্রে ঘাইন্দা বাইপাস পর্যন্ত চলে গিয়েছিল। অর্থাৎ এই যে দূরত্বটা এটা হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার। এই 20 থেকে 22 কিলোমিটার গাড়ির যে দীর্ঘ সারিটা এটা কিন্তু সকাল থেকে ছিল। আর এই 22 কিলোমিটার গাড়ির যেটা দীর্ঘ সারি সেটা হচ্ছে উত্তরবঙ্গমুখী। অর্থাৎ আপনি জানেন যে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ শেষ হয়েছে, তারপর থেকে সিঙ্গেল লেন ওই বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই যে 14 কিলোমিটার এখানে কিন্তু দুমুখী গাড়ির চাপ রয়েছে এবং কোন যানজট রয়েছে। কিন্তু এলেঙ্গার পর থেকে শুধুমাত্র উত্তরবঙ্গমুখী যানজট রয়েছে, ঢাকামুখী কিন্তু একদমই ক্লিয়ার রয়েছে, সেখানে নির্বিঘ্নে কিন্তু যানবাহনগুলি যেতে পারছে। তো আমরা এই বিষয়ে বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি। তো তাসলিমা আক্তার নামে এক যাত্রী, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে গতকাল রাত 10:30টার সময় তিনি নওগাঁ থেকে উঠেছেন এবং আজ ভোর 8:30টার সময় তিনি টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানেই তিনি ছিলেন। পুরো রাত্রি কিন্তু তারা মহাসড়কে ছিল এবং এখান থেকে কোন সময় তারা ঢাকা পৌঁছাতে পারবে তারও কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলতে পারিনি। তো এই বিষয়ে কথা বলেছিলাম আমরা পুলিশের সাথে। তো পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যানজট নিরসনের কাজ করে যাচ্ছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে যানবাহন কিন্তু চলাচল স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে। আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু যান চলাচল পুরোটাই স্বাভাবিক হবে, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যান চলাচল। লকডাউনের 10ম দিনে ফেরিঘাট ও মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের তৈরি পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে পুরোদমে। স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনে কাজে যোগ দেয় শ্রমিকরা। মালিকরা বলছেন সরকারের সকল নির্দেশনা মেনেই রপ্তানিমুখী এ শিল্প প্রতিষ্ঠান চালু হয়েছে। আমি নগরবাসীকে বারবার অন্য ফেলে রাখবো না, সকলে বাসা বাড়ির আঙ্গিনার যেমনি পাশে আসছি কালকে আর আজকে তো অফিসে আসলাম। কারখানায় উৎপাদন কাজ চলছে পুরোদমে। স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আগ্রহের কথা জানায় শ্রমিকরা। আমরা মাস্ক পরে কাজ করতেছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করি, আমরা চাই ফ্যাক্টরি খোলা থাকুক। এখন যে সিচুয়েশনে প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনটেন করা খুবই জরুরি। মালিক সংশ্লিষ্টরা বলছেন সরকারি নির্দেশনা মেনে কাজ চালু রাখতে চান তারা জানান যারা এখনো আসতে পারেনি তাদের সুযোগ দেওয়া হবে। আমরা আশা করব যে সবাই আসবে, ইনশাল্লাহ আজকে সবাই আসবে। তো এই ব্যাপারে আমাদের সাথে এখন পর্যন্ত মালিক পক্ষের কোনো কথা হয়নি। আমরা আশা করতেছি বিজিএমএ, বিকেএমএ এবং সরকার আমাদের একটা নির্দেশনা দেবেন,
আমরা সেভাবে কাজ করব ইনশাল্লাহ। গভর্নমেন্ট গণপরিবহন খুলে দিয়েছেন, সুন্দরভাবে এসে তারা জয়েন করবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই তারা কাজ করবেন এবং তাদের চাকরিচ্যুত অথবা বেতন কর্তন এই বিষয় নিয়ে আমাদের বিজেপি থেকে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে এই ধরনের কোনো কিছুই করা হবে না। তো যে কোনো শ্রমিক ভাইরা বোনেরা যারা আছেন তারা সুন্দরভাবেই তাদের কাজে যোগদান করতে পারবেন। প্রথম দিনে শ্রমিক উপস্থিতি ছিল প্রায় ৮০%, পরে শতভাগ হবে বলে আশা প্রতিষ্ঠানের মালিকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরায় রাজুকের আবাসন প্রকল্পে প্রচুর এডিস মশার লার্ভা মিলেছে। লার্ভা পরিষ্কারে রাজুককে 2 দিনের সময় দিয়েছে ডিএনসিসি। সকালে চিরুনি অভিযানের অংশ হিসেবে রাজুকের আবাসন প্রকল্পে যায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত, সাথে ছিলেন মেয়র আতিকুল ইসলামও। এ সময় বিভিন্ন ভবনের পাশে পড়ে থাকা পাত্রে পাওয়া যায় এডিস মশার লার্ভা। এছাড়াও একই প্রকল্পে রাজুকে নির্মাণাধীন ভবন এবং বন্ধ থাকা ফ্ল্যাটগুলোতে মেলে এডিসের লার্ভা। আবাসিক প্রকল্পের বাসিন্দারা বলছেন এরই মধ্যে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তবুও কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজুক। এডিসের লার্ভা জন্মানোই দায় রয়েছে রাজুকের। পরে ডিএনসিসি মেয়র সাংবাদিকদের জানান 2 দিনের মধ্যে প্রকল্প এলাকা পরিষ্কার না করলে রাজুকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আজও বিভিন্ন এলাকায় এডিস নিধনে অভিযান চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের অন্তত 20টি ভ্রাম্যমাণ আদালত। 18 নম্বর সেক্টরে প্রত্যেকটি বাড়ির পিছনে পিছনে সামনে জায়গাতে যে কোনো জায়গায় আপনি যাবেন, লার্ভার চাষ, লার্ভার চাষ, লার্ভার চাষ। আমি বলেছি অবশ্যই এখানে আইনানুগ যেটা হবে, আমাদের ম্যাজিস্ট্রেটকে আমি বলবো যেটা আইনানুগ ব্যবস্থা, অবশ্যই এখানে পানিশমেন্ট হতে হবে। পানিশমেন্টের কোনো বিকল্প নাই। 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যায় জিয়া ও মোশতাকের ইন্ধন ছিল বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে একটি আদর্শ ও বিজয়কে ধ্বংসের চেষ্টা হয়েছিল। সকালে ধানমন্ডি 32 নম্বরে কৃষক লীগের আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শোকাবহ আগস্টের প্রথম দিন 15ই আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ এবং এর সহযোগী বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় জড়িতদের বিচার হয়েছে, তবে এর পেছনে ষড়যন্ত্রকারী কারা তা এখনো উদ্ঘাটন হয়নি। অর্ডিন্যান্সের মাধ্যমে এই খুনিদের বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়, বিপুল অর্থে মালিক করে দেয়। 75-এর 15ই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন বঙ্গবন্ধুর খুনিরা বিবিসির ইন্টারভিউতে বলেছে জিয়াউর রহমানের সঙ্গে তাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল, সফল হতে পারলে তাদের সমর্থন দিয়ে সঙ্গে থাকার আশ্বাস দিয়েছিলেন জিয়াউর রহমান। কর্নেল ফারুক আর রশিদ 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান যে উপসামরিক প্রধান ছিল, সেনাপ্রধান ছিল, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে তাদের পাশে থাকবে এই কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। প্রধানমন্ত্রী বলেন জিয়ার পথ ধরে জেনারেল এরশাদ এই খুনিদের রাজনীতি করার অধিকার এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেন, আর খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু বঙ্গবন্ধু হত্যার বিচার হলেই হবে না, যারা এই হত্যার পটভূমি রচনা করেছেন তাদেরও বিচার হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। শোকাবহ আগস্টের প্রথম দিন দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে প্রদীপ প্রজ্বলন ও শোক সমাবেশে কথা বলেন তিনি বলেন কমিশন গঠন করে জিয়াউর রহমান সহ সকলের বিচার করতে হবে। জনগণের প্রত্যাশা স্বাধীনতা বিরোধী ব্যক্তি, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা প্রয়োজন। বলেন বঙ্গবন্ধু স্বাধীনতার যে দীপশিখা প্রজ্বলন করে গেছেন তা অনন্তকাল জ্বলবে। মন্ত্রী বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমান সহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল এবং যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, একটি কমিশন গঠন করে পুরো ঘটনা প্রবাহ উন্মোচন হওয়া প্রয়োজন। আজ শোকাবহ আগস্টের প্রথম দিন। শোকের মাসে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বিকেল 3টায় বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগস্ট মাসব্যাপী কোরআন খতম এবং
23 বঙ্গবন্ধু এভিনিউ সহ কেন্দ্রীয় শহীদ মিনারে অসহায় দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোকের মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় রেখে কর্মসূচি পালনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ৭৫-এ 15ই আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে সহ হত্যা করা হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। ৫৬ বছর পর চিলাহাটি সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে পণ্যবাহী ট্রেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটন বিকাশে ভূমিকা রাখার আশা। হেলেনা জাহাঙ্গীরের গুলশান, নিকেতন, উত্তরা ও মিরপুরে 15টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে র্যাব। খোঁজ মিলেছে 8টি গাড়ির, এছাড়াও নারায়ণগঞ্জে আছে 5টি পোশাক কারখানা। হেলেনাকে 3 মামলায় গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। তার এসব সম্পদের বৈধতা প্রশ্নে দুদকে চিঠিও দিচ্ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানির অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর। তাকে গ্রেপ্তারে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে র্যাব। জয়যাত্রা ফাউন্ডেশন ও টিভির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তারা। এরই অংশ হিসেবে চলেছে সম্পদের অনুসন্ধান। প্রাথমিক তদন্তে হেলেনার 15টি ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। এর মধ্যে গুলশান 2-এর 86 নম্বর সড়কের ফ্ল্যাটটি 8000 বর্গফুটের। 7 থেকে 8 বছর আগে এখানে থাকতেন তিনি। 8-9 বছর ধরে এখানে আর থাকে না, ওনারা ওইটা শেষ চলে গেছে। এখানে ওই যে ড্রাইভার পাঠায়, ড্রাইভাররা এসে ভাড়া নিয়ে নেয়। গুলশানের 36 নম্বর সড়কের এই ভবন থেকে গ্রেপ্তার হন হেলেনা। এখানে আছে তার 5টি ফ্ল্যাট। সপরিবারে এখানে থাকলেও তিনি গ্রেপ্তার হওয়ার পর সেখান থেকে চলে গেছেন পরিবারের অন্য সদস্যরা। ওনারা তো কোথায় গেল তা তো বলতে পারি না। এছাড়াও গুলশান এভিনিউ, নিকেতন, মিরপুরের পল্লবী ও কাজীপাড়ায় আছে 1টি করে ফ্ল্যাট। উত্তরায় আছে আরও 5টি। হেলেনার নিজের গাড়ি আছে 8টি। আর নারায়ণগঞ্জে নিজের ও স্বামীর মালিকানাধীন প্রতিষ্ঠান 5টি। এসব বৈধতা প্রশ্নে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থারা। উনি অ্যাকচুয়ালি সুনির্দিষ্টভাবে বলতে পারছিলেন না। এগুলো পরবর্তীতে আমরা যখন তদন্ত করব বা যারা তদন্ত করে সেটা বিজ্ঞ আয়ও অথবা ওনার যে আপনি যেটা বলছেন যে ফ্ল্যাট বা মানির যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই আমরা আশা করি দুদক সহ সিআইডি অবশ্যই তদন্ত করবে। র্যাব জানিয়েছে হেলেনা যুক্ত আছেন জয়যাত্রা সহ 7টি সামাজিক সংগঠন ও গুলশান ঢাকা বোট ক্লাব সহ 12টি ক্লাবের সঙ্গে। দেশের মানুষ অনেক মন্ত্রী এমপিকে চিনে না, দেশের মানুষ হেলেনা জাহাঙ্গীরকে চিনে। বেসিক্যালি ওনার যে একটা আত্মতৃপ্তিটা আমরা দেখেছি যে ওনার প্রচারণা, দেশের সবাই ওনাকে চিনবে, এইটাই ওনার একটা মেইন উদ্দেশ্য ছিল আর কি। হেলেনার সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠিও দিচ্ছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা নামে এক নারীকে আটক করেছে র্যাব। রাজধানী মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওই নারী নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিতেন বলে জানিয়েছে র্যাব। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র্যাব। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা সম্পদের হিসেব দেবে। এই প্রক্রিয়া অতি সত্বর শুরু হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি মনে করে দুদকে কর্মরত সবার সম্পদের হিসাব ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। অভিযোগের ভিত্তিতে বা স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের যে কোনো নাগরিকের সম্পদের হিসেব নিতে পারে দুর্নীতি দমন কমিশন। আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি থাকলেই দায়ের করতে পারে মামলা। তবে খোদ দুদকের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। দুদকের বরখাস্ত পরিচালক এনামুল বাসির যার একটি নজির। পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে 40 লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে তিনি বর্তমানে কারাগারে আছেন।
এর আগে দুদকের বগুড়ার সমন্বিত জেলা কার্যালয় থেকে মোবারক হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৭ লাখ টাকা আদায় করেছিলেন উপপরিচালক গোলাম মোস্তফা ও জাহিদ হোসেন। ২০১৪ সালের এই ঘটনার পর নিজেদের সম্পদের হিসেব নেয়ার উদ্যোগ নিয়েছিল দুদক, কিন্তু পরবর্তীতে সেই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। আইন ছিল, প্র্যাকটিস ছিল না, এখন প্র্যাকটিস হচ্ছে, শুরু হচ্ছে। আমরা করবো, আমাদেরকেও সার্কুলারটা দেখি নাই, দেখে আমরা আমাদের জন্য প্রযোজ্য করব অবশ্যই। সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে নির্দেশনা পেয়েছে কমিশন। দুদক চেয়ারম্যান বলছে এ নিয়ম এবার বাস্তবায়ন করা হবে। টিআইবি বলছে নিজেদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সম্পদের হিসেব দেওয়ার কোনো বিকল্প নেই। মানুষের মধ্যে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে যে আস্থার সংকট রয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে যে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ, যা কমিশন নিজেও স্বীকার করে থাকে। সাম্প্রতিককালে সেটা বহুবার স্বীকৃত হয়েছে কমিশন কর্তৃক। এই যে আস্থার সংকট, সেটি কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা মনে করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া গেলে দেশের দুর্নীতি অনেকাংশে কমে যাবে বলে মনে করছে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫৬ বছর পর চিলাহাটি সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন আসছে দেশে। প্রথম দিনে পণ্যবাহী এ ট্রেনে আসছে গম ও পাথর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তারা বলছেন সময় কম লাগার পাশাপাশি কমবে পণ্য পরিবহন খরচ। ব্রিটিশ আমলে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে অবিভক্ত ভারতে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করত। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় এই রেলপথ। দীর্ঘদিনের দাবির মুখে এই রেলপথ সচলের উদ্যোগ নেয় দুদেশের সরকার। রেলপথ সচল করতে বাংলাদেশ চিলাহাটি স্টেশন থেকে ভারত সীমান্ত পর্যন্ত ৬.৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করে। অন্যদিকে ভারতের হলদিবাড়ি স্টেশন থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত স্থাপিত হয় ৬.৫ কিলোমিটার রেলপথ। ব্যবসায়ীরা বলছেন এ পথে রেল সচল হওয়ায় উত্তর পূর্ব ভারতে সম্প্রসারিত হবে বাংলাদেশি পণ্যের বাজার। মালটা খুব তাড়াতাড়ি আসবে এবং দামও কম পড়বে এবং আমাদের এলসি খুব তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি মাল আসবে। আমার মনে হয় এটা কি অনেক উপকার হবে জনগণের এবং কর্মস্থানও হবে। সরকারকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা ভালো কাজ করার জন্য আমাদের এই অত্র এলাকার ব্যবসায়ীদের জন্য। এই ইন্ডিয়ার সঙ্গে যে আমদানি রপ্তানির বিষয়টা আছে, এই রাস্তা দিয়ে আমাদের সরকারের সঙ্গে নেপালের একটা চুক্তি হয়েছে সারের, এটা আমরা এই রাস্তা দিয়ে আমরা রপ্তানি করতে পারবো। ভারতের পাশাপাশি এই রেল লাইনের মাধ্যমে নেপাল ও ভুটানের সাথেও যোগাযোগ স্থাপিত হবে উল্লেখ করে মন্ত্রী জানান, বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্প বিকাশেও ভূমিকা রাখবে এই রেলপথ। এই রুটটাকে মনে করছি যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা রুট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেখানে ভুটান এবং নেপাল আরও দুটো দেশ এবং 4 দেশের একটা যোগাযোগের কিন্তু একটা এই রাস্তা হলো। গত বছরের 17 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল উদ্বোধন করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো যা যা থাকছে। বিশ্বে একদিনে ৮,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়, নতুন করে আক্রান্ত ৫ লাখের বেশি। এ নিয়ে বিশ্বের মৃতের সংখ্যা ছাড়ালো ৪২,৩২,০০০ আর আক্রান্ত ১৯,৮৫,০০,০০০ বেশি। একদিনে সবচেয়ে বেশি ৫০,০০০ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে নতুন করে শনাক্ত ৪১,৭৯০ জন। এক সপ্তাহে ভারতে ১১% বেড়েছে মৃত্যু আর সংক্রমণ বেড়েছে ৬%। ২৪ ঘন্টায় ১৮০৮ জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন করে শনাক্ত ৩৭,০০০-এর বেশি। সংক্রমণ বাড়ায় পাকিস্তানের সিন্ধু প্রদেশে আবারও বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। করাচিতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৮ই আগস্ট পর্যন্ত থাকবে কড়াকড়ি। বন্ধ থাকবে সব মার্কেট, কেবল নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন বাসিন্দারা। পাকিস্তানে গত এক সপ্তাহে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে ৮৪%। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে মাঠের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টিন শেষে আজ সকাল 10টায় প্র্যাকটিসে নামে রিয়াদ আফিফরা। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দু দলের একই সাথে কোয়ারেন্টিন শেষ হয়েছে। শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত টাইগারদের অনুশীলন চলে। ম্যাচ ভেন্যু ও ইনডোরে স্কিল নিয়ে কাজ করছে ক্রিকেটাররা। জিম্বাবুয়ে থেকে চোট বয়ে আনা সাকিব, সৌম্য, মুস্তাফিজ তিনজনই ছিলেন অনুশীলনে। সাকিব পুরোদমে প্র্যাকটিস করলেও হালকা অনুশীলন করেন সৌম্য ও ফিজ। বাংলাদেশ দল হোটেলে ফিরে গেলে মাঠে যাবে অস্ট্রেলিয়া। এগার হ্যাজলুডরা বিকেল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত অনুশীলন করবেন। 2 দিনের অনুশীলনের পর 3 আগস্ট শুরু 5 ম্যাচের টি-20 সিরিজ।
প্রতিপক্ষের শক্তিমত্তা অনুযায়ী ছক সাজাতে পারলে অজিদের বিপক্ষে টি-20 সাফল্য পাওয়া সম্ভব বলছেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। সতর্ক ক্রিকেট খেলার পরামর্শ তার। নিউ নর্মালের নির্দয় দুনিয়ায় ক্ষমা বলে কিছু নেই। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার চাহিদাপত্র যেন একটু বেশি কঠিন। সিরিজ শুরুর আগে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের দাবিতে অনড় অতিথিরা। নিয়মের মারপ্যাচে আর ফেরা সম্ভব হয়নি একবার বায়োবাবল থেকে বেরিয়ে পড়া মুশফিকুর রহিমের। পাশাপাশি তামিমের চোট, লিটনের পারিবারিক ব্যস্ততা, অস্ট্রেলিয়া সিরিজে কতটা ভোগাবে সিনিয়রদের অনুপস্থিতি। কঠিন পরিস্থিতিতে সমাধানটা তরুণদের হাতেই দেখছেন বিশ্লেষকেরা। জিম্বাবুয়ে থেকে বয়ে আনা আত্মবিশ্বাস অবশ্যই কাজে লাগবে, তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে চাই স্বাভাবিকের চেয়ে বেশি কিছু। পরিকল্পনা সাজাতে হবে অজিদের শক্তিমত্তা মাথায় রেখে। আমি তো মনে করি যে আমাদের ভবিষ্যতের জন্য বোধহয় এটা সুযোগ, ব্লেসিং ইন ডিসগাইজ, যে অনেকে বিভিন্ন কারণে খেলতে পারছে না, তার নতুনরা আসছে এবং তাদের মধ্যে থেকে যদি কেউ একটু ভালো খেলে ফেললে এই সুযোগ হয়তো ওরা থাকলে শামীম পাটোয়ারি হয়তো সুযোগ পেত না যদি মুশফিক থাকতো। যদি নিউ নর্মালের কঠিন শর্তে স্বাগতিক অতিথি সবাই এক। বায়োবাবল চোট ধাক্কায় 20 সদস্যের মূল দল নেমে এসেছে 17তে। সেখানেও রয়েছে ছোটখাটো চোট অস্বস্তি। সিরিজ চলাকালীন নতুন করে কেউ চোটে পড়লে আরো গভীর হবে সংকট। অজিদের বিপক্ষে শামীমদের দেখিয়ে দেওয়ার সুযোগ। মুশফিকদের ছাড়া তারা কি করতে পারে? জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে মিরপুরে আজ বিকেলে অনুশীলন শুরু করবে অস্ট্রেলিয়া। এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অজি অলরাউন্ডার অ্যাস্টন টার্নার। লাল বল আর সাদা বলের ক্রিকেট এক না। টি-20-র জন্য আমরা আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ স্পিনিং উইকেট করবে, আমরা ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। চ্যালেঞ্জিং হবে টাইগারদের বিপক্ষে লড়াই। কাঁধের চোটে গেল 2 বছর বোলিং করতে পারিনি। এই সিরিজে বল হাতে ভালো করতে চাই। টোকিও অলিম্পিকের সন্ধ্যায় হবে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। উসাইন বোল্টের পর দ্রুততম মানবকে খুঁজে পাবে বিশ্ব। ফেভারিটের তালিকায় রয়েছেন বোল্টের স্বদেশী ইউহান ব্লেক। 31 বছর বয়সী এই জ্যামাইকান হিটে 10.06 সেকেন্ড সময় নিয়ে উঠেছেন সেমিফাইনালে। যুক্তরাষ্ট্রের বাজি ট্রাইভন ব্রোমেল 9.77 সেকেন্ডে তার ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। অলিম্পিকের মাসখানেক আগে এই টাইমিং করেছেন ব্রোমেল। এছাড়াও রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কানাডার আন্দ্রে দি গ্রাসার সম্ভাবনাও দেখছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্রের আরেক স্প্রিন্টার রনি বেকার কিংবা সাউথ আফ্রিকার আকানি সিম্বিনিও আছেন আলোচনায়। 400 মিটার স্প্রিন্টের হিটে জহির রায়হানের বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক। আর্চারি ও সাঁতারে অংশ নেওয়া 4 অ্যাথলিট নিজেদের সেরাটা দিলেও শুটার আব্দুল্লাহেল বাকির মতোই ব্যর্থ জহির রায়হান। এদিকে 22টি স্বর্ণপদক নিয়ে টোকিও অলিম্পিকের শীর্ষে চীন আর 19টি সোনা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান 2 নম্বরে। 1992 বার্সেলোনা অলিম্পিকে 400 মিটার স্প্রিন্টে দৌড়েছিলেন মেহেদী হাসান। 29 বছর পর আবার কোনো বাংলাদেশি অ্যাথলিট দৌড়ালেন এই ইভেন্টে, কিন্তু ইতিহাস গড়ার মঞ্চ রাঙাতে পারেননি জহির রায়হান। কেরিয়ার সেরা টাইমিংয়ের প্রত্যাশা ছিল, কিন্তু টোকিও অলিম্পিকে নিজের সেরা টাইমিং ছাড়াতে পারেননি জহির। প্রতিদ্বন্দ্বীদের প্রত্যেকেই তার চেয়ে যোজন যোজন এগিয়ে। স্প্রিন্টেও সেই ছাপ পড়ল। 3 নম্বর হিটের 3 নম্বর লেনে 48.29 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন জহির। 400 মিটার স্প্রিন্টে তার কেরিয়ার সেরা টাইমিং 47.34 সেকেন্ড। শেষটা মন মতো না হলেও সাঁতারু ও আর্চারদের পারফরমেন্স প্রত্যাশা বাড়িয়েছে। রোমান আরিফুলরা উজ্জ্বল করেছে আগামীর সম্ভাবনা। আর্চারি রিকার্ভ মিশ্র ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ড পেরিয়েছে রোমান্দিয়া জুটি। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের প্রথম রাউন্ডে ব্রিটিশ আর্চার টম হলকে হারিয়ে আশা জাগিয়েছিলেন রোমান। সেরা 32-এর লড়াই হেরে গেলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন দেশ সেরা আর্চার। ব্যক্তিগত ইভেন্টে দিয়া সিদ্দিকীও দারুণ পারফর্ম করেন। প্রথম রাউন্ডে নির্ধারিত সেটের নিষ্পত্তি হয় 5-5 সেট পয়েন্টে। শুট অফে হেরে বিদায় নেন দিয়া। অল্পের জন্য স্বপ্ন পূরণ হয়নি, তবে লড়াকু মানসিকতায় প্রশংসা কুড়িয়েছেন এই তীরন্দাজ। অন্যদিকে 50 মিটার ফ্রি স্টাইলে অংশ নিয়ে পরবর্তী ধাপে যেতে পারেননি আরিফুল, তবে দিয়েছেন নিজের সর্বোচ্চ। 4 নম্বর হিটে কেরিয়ার সেরা টাইমিংয়ে হয়েছেন তৃতীয়। টোকিও অলিম্পিকে এসে কেরিয়ার সেরা টাইমিং করেছেন জুনাইনা আহমেদও।
কিন্তু হতাশ হতে হয়েছে শুটিং ইভেন্টে। টোকিও অলিম্পিকে বাছাই পর্ব পেরোতে পারেননি দেশসেরা শুটার আব্দুল্লাহ হেলবাকি। 10 মিটার এয়ার রাইফেলে 47 জন প্রতিযোগীর মধ্যে 41তম হয়ে শেষ করেছেন মিশন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে টোকিও অলিম্পিকে সাঁতারে আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। মেয়েদের 50 মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাকিওন। 4x100 মিটার মিডলে রিলের স্বর্ণপদকও অজি মেয়েদের। অন্যদিকে ছেলেদের 1500 মিটার ফ্রি স্টাইলে জিতেছে যুক্তরাষ্ট্রের রবার্ট ফিঙ্কে, আর ছেলেদের 4x100 মিটার মিডলে রিলের বিজয়ী কেলেব ড্রেসেলের দল। মার্কিন তারকা ড্রেসেল টোকিও অলিম্পিকে এরই মধ্যে 5টি স্বর্ণ জয় করেন। অলিম্পিকে এবারই প্রথম জায়গা পাওয়া বিএমএক্স ফ্রি স্টাইলের সোনা জেতেন অস্ট্রেলিয়ার লগান মার্টিন। আর মেয়েদের শটপুটে জয়ী হয়েছে চীন। এদিকে করোনা প্রোটোকল ভাঙায় 6 জনকে নিষিদ্ধ করেছে টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। এদের মধ্যে রৌপ্য পদক জয়ী 2 অ্যাথলিটও রয়েছেন। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।